চলো একটা গল্প বলা যাক। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আনাচে কানাচে লেগে থাকে অনেক গল্প, যা কোনো সিনেমার গল্পের থেকে কম নয়। আজ এমনই এক সাধারণ ছেলের সাথে পরিচয় করিয়ে দেব আপনাদের। শুনতে থাকুন পঙ্কজ সাহার লেখা গল্প জয়ের কথা এর প্রথম অংশ। ইহাকে নিজের আত্মজীবনী বলতে বিশেষ সংকোচ বোধ হয়। এমনটা নয় যে আমি এই কাহিনীতে নিজের কল্পনাপ্রসূত কোনো ঘটনা যোগ করেছি, তবে আমার জীবনের এই ঘটনাগুলো এমনই বিচিত্রভাবে সুন্দর করে সাজানো যে কখনো কখনো আমারই নিজের জীবনকে কোনো দক্ষ লেখকের হাতে লেখা এক উপন্যাস বলে মনে হয়। আমি অনেক সময় আশ্চর্য হয়ে ভাবি, এই যে এত এলোমেলো ঘটনা আমার মনের মধ্যে আছে, সেসব এমন পরিপাটি করে কে গুছিয়ে রেখেছিল। কত ঘটনা হারিয়ে গেছে টের পাই, কিন্তু যেগুলো মনে আছে তাও ভীষণ সুন্দরভাবে জোড়া লাগিয়ে রেখেছিল কে। জীবনের মুখ্য ঘটনার সাথে সাথে কত তুচ্ছ ক্ষুদ্র ঘটনাও কি অনায়াসে আমার মনে থেকে গেছে, এবং পরে ভীষণ আশ্চর্য হয়ে ভেবেছি সেই ক্ষুদ্র ঘটনা, সেই ক্ষুদ্র মুহূর্তগুলোই আমার জীবনে এক অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইহাকে আত্মজীবনী না বলার আরেকটি প্রধান কারণ, এতে আমার সম্পূর্ণ জীবনের বিবরণ নেই। তাও যদি বলতেই হয় তো বলা যায় এই গল্প কেবলই তার আর আমার। আমাদের গ্রামের নাম চিত্তপুর, ছোট গ্রাম। গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে নিজের সংসার চালায়। এই ছোট্ট গ্রামের ছোট্ট এক পরিবারের ছেলে আমি। আজ এই গ্রামের মধ্যে ঘটা বা আমার জীবনের সাথে ঘটা ঘটনার কথা বলতে বসে আজ কত কথাই না মনে পড়ছে। আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটানা ছি ছি শুনে নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছি ছি ছাড়া আর কিছু ভাবিনি। তবে আজ এই কাহিনী বলতে বসে হঠাৎ মনে হচ্ছে এই ছিছিটা যত বড় করে সবাই দেখিয়েছে, হয়তো ঠিক তত বড় ছিল না। মনে হচ্ছে হয়তো ভগবান যাকে তার বিচিত্র সৃষ্টির অংশ বানান, তাকে ভালো ছেলে হয়ে এক্সাম পাশ করবার সুবিধাও দেন না। বুদ্ধি হয়তো তাদের কিছু দেন, কিন্তু আশেপাশের লোক তাকে সুবুদ্ধি বলে না। তাই তাদের স্বভাব এমনই অসঙ্গত ও খাপছাড়া হয়ে ওঠে যে তার বর্ণনা করতে গেলে সুধী ব্যক্তিরা বোধ করি হেসেই খুন হবে। তারপরে সেই মন্দ ছেলেটা
যে কি করে অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হয়ে ধাক্কা খেয়ে ঠক্কর খেয়ে অজ্ঞাতসারে অবশেষে একদিন মন্দ ছেলের তালিকায় নিজের নাম লিখিয়ে কোথায় যে সরে পড়ে সুদীর্ঘদিন আর তার কোনো খোঁজই পায় না। অতএব এসবগুলো থাক, যা বলতে বসেছি তাই বলি। তবে বলতে বসলেই তো আর বলা হয় না। ভ্রমণ করা ও তা গুছিয়ে লেখা দুই এক নয়। পা থাকলেই ভ্রমণ করা যায়, তবে হাত থাকলেও সেই ঘটনা গুছিয়ে লেখা যায় না। আর ভগবানের আমি এমন এক সৃষ্টি যার মধ্যে জীবনের একটুকু রসবোধও তিনি দেননি, বা দিলেও সমাজের কোনো এক অদ্ভুত পরিহাসে তা শেষ হয়ে গিয়েছে। তাই মেঘ, আকাশ বা প্রাকৃতিক কোনো সৌন্দর্য দেখলে আমার মনে পুলকিত ভাব জাগে না। তবে যার জন্য আমার এই সমস্ত সূত্রাবলী কাজে আসে না, এই গল্প তাকে নিয়ে। তাকে প্রথম কবে দেখেছিলাম তা ঠিক মনে নেই, তবে তাকে প্রথম দেখার অনুভূতি মনের কোনো এক কোণায় দাগ কেটে রয়েছে। শীতের মাঝামাঝি সময় গ্রাম বাংলায় সবসময় একটু বেশি ঠান্ডা পড়ে, আর সেবার শীতটা বেশ জাঁকিয়ে পড়েছিল। তাই সন্ধে পার হওয়ার সাথে সাথেই গ্রামের সবাই নিজ নিজ গৃহে নিদ্রা গ্রহণ করতেন। জেগে থাকতো কেবল আমাদের মতন কিছু বালকগণ, যাদের জেগে থাকার বিশেষ কোনো কারণ থাকতো না। তারা যেন এই জেগে থাকাকে নিজের নিজস্ব অধিকার ও কর্তব্য মনে করেই জেগে থাকত। যাই হোক, সেদিনের কথায় ফিরি। সূর্য অস্ত যাবে বলে পশ্চিমের কোলে ঢলে পড়েছে। আমি ও আমার রাত জাগার কয়েকজন সঙ্গী এক মাঠের সামনে বসে বাচ্চাদের খেলা দেখছি। অতি সাধারণ খেলা, তবে তাই দেখতে এখন বেশ ভালো লাগছে। একটু আগে আমরা ওই মাঠে খেলছিলাম, কিন্তু দুপুর থেকে ঘাম ঝরিয়ে খেলে ক্লান্ত হয়ে এখন আমরা কেবল বাচ্চাদের খেলা দেখে আনন্দ উপভোগ করছি। জয়দা, সূর্যি তো ডুববে ডুববে করছে। ই বেলায় বাড়ি পাঠা এগুলোকে, নইলে এই শীতের বেলায় ঝুপ করে রাত নামবে, কেউ টেরটো পাবে নাই। পাঁচুর কথায় আমি তার দিকে তাকালাম, একটু হেসে বললাম, এই গ্রামের রক্ত গায়ে বইছে রে ওদের। রাত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, ওরা ঠিক বাড়ি পৌঁছে যাবে। খেলুক খেলুক, এটাই তো খেলার সময় ওদের। তুমি না জয়দা, মাঝে মাঝে এমন কথা বলে ফেলো, কোনো কোথায় বলা যায় না তার উপর। আমি একটা আড়মোড়া ভেঙে বললাম, আমি উঠলাম বুঝলি, রাতে আসবি তো? সে কথা আর কি বলতে লাগে দাদা, তোমার আগে এসে হাজির হয়ে যাব, চিন্তা নাই। আমি উঠে বাড়ির দিকে পা বাড়ালাম। পেছন দিয়ে একটা গরুর গাড়ি আসছিল। এই গরুর গাড়িটা আমার চেনা, আর তার চালকও। আমার বাবা জমিদার বাবুদের গরুর গাড়ি চালিয়ে এই রাস্তা দিয়ে ফিরছে জমিদার বাবুদের বাড়ির দিকে। আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমি গরুগুলোর মাথায় একটু হাত বুলিয়ে দিলাম। বাবার দৌলতে আমিও কয়েকবার এই গাড়ি চালিয়েছি, তাই এই গরুগুলো আমায় বেশ ভালোভাবেই চেনে। বাবা আমাকে একবার তাড়াতাড়ি বাড়ি যাও বলে সামনের দিকে ফিরে গেলেন, আর গাড়ি আমাকে পিছনে ফেলে যেতেই দেখতে পেলাম গাড়ির পেছনের দিকটা
আর সঙ্গে সঙ্গে যেন আমার পুরো পৃথিবী থমকে গেল। মনে হলো মাঠ থেকে আসা ছেলেগুলোর আওয়াজ আর আমার কানে আসছে না। বাড়ি ফেরত যাওয়া পাখিগুলো যেন পথ ভুল করেও এদিকে আর আসছে না, বা আসলেও সেই শব্দ আমার কান অবধি পৌঁছাচ্ছে না। যেন মনে হচ্ছে এই পৃথিবীতে কেবল আমি ও সেই গরুর গাড়ি ছাড়া আর কোনো কিছুই বাস্তব নয়। গরুর গাড়ির কথা বললে ভুল হবে। সেই গরুর গাড়ির মধ্যে বসা এক নারী মূর্তি দেখে আমার সমস্ত শরীর যেন পাথর হয়ে গেছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাঠের দিকে, আর আমি তাকিয়ে আছি তার দিকে। কোথায় আছি, কি করছি, কি আমার উদ্দেশ্য, সব চিন্তা শক্তি যেন লোপ পেয়েছে। এই জগৎ সংসারে যদি বাস্তব বলে কিছু থেকে থাকে, তাকে বলি সে। গাড়িটা মোড় ঘুরে আমার চোখের সামনে থেকে অদৃশ্য হলো। আমি তাও সেই একই স্থানে দাঁড়িয়ে তার প্রতীক্ষা করতে লাগলাম। আমার চোখ জোড়া এখনো খুঁজে চলেছে তাকে, কিন্তু পা জোড়া যে ছুটে যাবে তার পেছনে, সে বুদ্ধি দেওয়ার মতো শক্তিও হয়তো আমার মস্তিষ্কে আর উপস্থিত নেই। আমার সমস্ত চিন্তা, ভাবনা, জাগতিক বুদ্ধি সমস্ত কেড়ে নিয়ে গেছে সেই মেয়েটি। কে সে? কি তার পরিচয়? কিচ্ছু জানি না আমি। সত্যি বলতে সেই সময়, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার একবারও সেই কথা মনেও আসেনি। শুধু বুঝেছিলাম সেই নারী প্রথম দেখাতেই আমার হৃদয়ের অনেকখানি জায়গা দখল করে নিয়েছে, লোভ করিয়েছে আমার সমস্ত ভাবনা, আমার সমস্ত চিন্তা শক্তি। কে সেই মেয়েটি? কি বা তার পরিচয়? জানতে হলে অপেক্ষা করতে হবে গল্পের দ্বিতীয় অংশের জন্য। আজকের জন্য এটুকুই।